আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়লাভের পর নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে এফআইআর করেছে। ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মহিলা সহ 3 মাওবাদী নিহত। জম্মু কাশ্মীরের রাজৌরি থেকে নিরাপত্তা বাহিনী অত্যাধুনিক বিস্ফোরক উদ্ধার করেছে। লিবিয়ায় 2টি নৌকো দুর্ঘটনায় 4 বাংলাদেশি নাগরিকের সলিল সমাধি ঘটেছে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার উদযাপনের লক্ষ্যে আজ জাতীয় প্রেস দিবস পালিত হচ্ছে। ইডেন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে 124 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বিহারে নতুন সরকার গঠন নিয়ে জোর রাজনৈতিক তৎপরতা চলছে। বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর গতকাল পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি রামবিলাসের সভাপতি চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি সন্তোষ সুমন সহ কয়েকজন নেতা জেডিইউ সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেন। জেডিইউ এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। জানা গেছে নতুন সরকার গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা সেখানে হয়েছে। এদিকে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক আগামীকাল হওয়ার সম্ভাবনা, এতে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে। অন্যদিকে জেডিইউ তাদের নবনির্বাচিত 85 জন বিধায়ককে পাটনায় ডেকেছে। জেডিইউ পরিষদীয় দলের বৈঠকে আগামীকাল নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হবে। লোক জনশক্তি পার্টি রামবিলাসের বিধানসভা দলের বৈঠকে গতকাল রাজ্য সভাপতি রাজু তিওয়ারিকে নেতা নির্বাচিত করা হয়। আজ হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চার পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা। এদিকে নির্বাচনে আরজেডির খারাপ ফলাফলের পর দলে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য ক্ষোভ প্রকাশ করে আরজেডি ত্যাগের কথা ঘোষণা করেছেন। লালু পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের করেছে, একটি প্রতারণার জন্য এবং অন্যটি জালিয়াতির ধারায়। দিল্লি পুলিশের একটি দল গতকাল জাতীয় রাজধানীর ওখলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অফিস পরিদর্শন করে। দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়কে একটি নোটিশও জারি করেছে এবং তাদের কাছ থেকে কিছু নথি চেয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল ন্যাক তাদের পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ে গুরুতর অনিয়ম চিহ্নিত করার পরে এফআইআরগুলি নথিভুক্ত করা হয়েছে। দিল্লি মেট্রো রেলের লালকেল্লা স্টেশনের সবকটি গেট আজ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত 10ই নভেম্বর লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের পর থেকে বন্ধ রাখা হয়েছিল এই স্টেশন। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মহিলা সহ 3 মাওবাদী নিহত হয়েছে। তুমালপাত জঙ্গল এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দলকে তল্লাশি অভিযানে পাঠানো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ পর্যন্ত 3 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। 15 লক্ষ টাকা করে তাদের মাথার দাম ধরা হয়েছিল। সেখান থেকে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দর রাজ পি জানিয়েছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে। এলাকায় নিবিড় তল্লাশি চলছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে গতকাল নিরাপত্তারক্ষী বাহিনী বেশ কিছু বিস্ফোরক আইইডি উদ্ধার করে। পরে সেগুলিকে সুরক্ষিত অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে বিস্ফোরণের সময় থানা মান্ডি মহকুমার আপার বঙ্গাই গ্রামের একটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ উধামপুর, কাঠুয়া ও ডোডা লোকসভা কেন্দ্রে প্রায় 87 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় 924 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। ড সিং ভার্চুয়ালি চান্নি মোড় থেকে লোয়ার সান্থান মোড় পর্যন্ত উধামপুরের একটি সড়কেরও উদ্বোধন করেন। সীমান্ত এলাকায় পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগতভাবে সংবেদনশীল ডোকলাম ও চোলা পর্যটকদের জন্য আগামী 15ই ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। কড়া নিরাপত্তা বেষ্টিত এই সীমান্ত অঞ্চলে অসামরিক ব্যক্তিরা এই প্রথম প্রবেশের অনুমতি পাবেন। গত 27শে সেপ্টেম্বর এই স্থানগুলি খুলে দেওয়ার কথা থাকলেও কিছু প্রশাসনিক এবং সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত বাধার কারণে পরিকল্পনা রূপায়ণে দেরি হয়েছে। সিকিমের পর্যটন বিষয়ক অতিরিক্ত মুখ্য সচিব সি এস রাও সাংবাদিকদের বলেছেন, প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় একটি খনিতে গতকাল দুর্ঘটনায় একজন নিহত এবং কম করেও 12 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন টিম যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পীযূষ মর্দিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওবরার বিল্লি মারকুন্ডি গ্রামের কৃষ্ণা খনিতে একটি দেওয়াল আচমকা ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির দেহ বের করে আনা হয়েছে। কলকাতার রাজভবনের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, আগামীকাল ভোর 5টা থেকে রাজভবন নাগরিক সমাজ এবং সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হবে। তবে 100 জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। তারা খুঁজে দেখতে পারেন রাজভবনের মধ্যে কোনো অস্ত্রশস্ত্র লুকোনো রয়েছে কিনা। প্রসঙ্গত, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজভবন থেকে অস্ত্রশস্ত্র বন্টন করা হচ্ছে। কেরালায় শবরীমালা মন্দির আজ সন্ধ্যায় বার্ষিক মন্ডলা মকরবিলাক্কু তীর্থযাত্রার জন্য খুলে দেওয়া হবে। ত্রাভাঙ্কার দেবস্বাম বোর্ড জানিয়েছে যে সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গর্ভগৃহটি বিকেল 5টায় খোলা হবে। এই সময় ইডি প্রসাদ শবরীমালার নতুন প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং এমজি মনু মালিকাপুরমের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব নেবেন। প্রতিদিন মোট 90,000 তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যেখানে 70,000 তীর্থযাত্রীকে অনলাইন ভার্চুয়াল কিউ বুকিং এর মাধ্যমে এবং 20,000 জনকে স্পট বুকিং এর মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সর্বাধিক প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাতিল করা অনলাইন স্লটগুলিকে স্পট বুকিং এর জন্য পুনরায় বরাদ্দ করা হবে। লিবিয়া উপকূলের কাছে দুটি নৌকো উল্টে 4 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। দুটি নৌকোয় 95 জন শরণার্থী ছিলেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপোলির 118 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। দুটি নৌকোয় মোট 26 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। উল্লেখ্য, একদিন আগেই আন্তর্জাতিক শরণার্থী সংস্থা জানিয়েছিল, আলবুরি তৈলক্ষেত্রের কাছে একটি রবারের নৌকো উল্টে যাওয়ায় 42 জন এখনও নিখোঁজ। ব্রিটিশ সরকার বেআইনি অভিবাসন কমাতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এতে শরণার্থীদের সুরক্ষা অনেকটাই কমে যাবে এবং আশ্রয় প্রার্থীদের সুযোগ সুবিধা অনেক হ্রাস পাবে। ডেনমার্কের কঠোর আশ্রয়নীতির অনুসরণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন পদক্ষেপ ঘোষণা করার পর তা বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে। পর্তুগালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পুনিত রায় কুন্ডল লিসবনে 2025-এর ডিপ্লোম্যাটিক বাজারে ভারতীয় প্রদর্শনীতে সেদেশের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দা সসাকে স্বাগত জানিয়েছেন। এক সমাজ মাধ্যম বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রদর্শনীতে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ভারত পর্তুগাল কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ মাসের 5 তারিখ ভারত ও পর্তুগাল পঞ্চম বিদেশ দপ্তর আলোচনা সম্পূর্ণ করেছে। তাতে দুদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। ভারতীয় বিমান বাহিনী আজ থেকে ফ্রান্সে শুরু হওয়া 8ম দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুর 25-এ অংশ নিচ্ছে। এই মহড়া চলবে 27 নভেম্বর পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সমরক্ষেত্রের বাস্তবিক পরিবেশে কৌশল ও প্রক্রিয়াকে উন্নত করাই এই মহড়ার লক্ষ্য। এছাড়া এর মাধ্যমে দুই বাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় করে নেওয়ার সুযোগ তৈরি হবে। মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর সুখোই 30 MKI যুদ্ধবিমান অংশ নিচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাহারিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহারিনের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আঞ্চলিক এবং বিশ্বব্যাপী উন্নয়নের বর্তমান পরিস্থিতির বিষয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। গাজা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করলেও G20 সম্মেলন পরিকল্পনা অনুসারেই অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গের ক্লিপটাউনে ভাষণ দেওয়ার সময় রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব নেতাদের স্বাগত জানাতে এবং একটি সফল বৈঠক করতে প্রস্তুত। তিনি আরও বলেন যে বেশিরভাগ G20 নেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, G20 সম্মেলন দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গে 22 এবং 23 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। দেশে আজ জাতীয় প্রেস দিবস পালিত হচ্ছে। প্রতি বছর 16 নভেম্বর দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমকে উদযাপন করতে জাতীয় প্রেস দিবস পালিত হয়। 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিনটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনভাবে সংবাদ মাধ্যমের ওপর
নৈতিক দায়িত্ব পালনের জন্য এই সংস্থার জন্ম। সংবাদ মাধ্যম যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং তাদের যাতে কোনো বাধার সম্মুখীন না হতে হয় সেদিকে নজরদারি চালায় প্রেস কাউন্সিল। ইডেনে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে দ্বিতীয় ইনিংসে 124 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজ তৃতীয় দিনে সকালে মধ্যাহ্নভোজের বিরতির আগে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 153 রানে শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত 124 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত 5 উইকেটে 64 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়লাভের পর নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে এফআইআর করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী 18 তারিখ রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ওই দিন সকাল 11:30টায় ওই প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের পর এসআইআর কাজের পর্যালোচনা করতে নির্বাচন কমিশনার ওই প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। পরদিন বুধবার নির্বাচন কমিশনার এই প্রতিনিধি দলটি নদিয়া ও মুর্শিদাবাদ জেলা সফরে যাবেন এবং আগামী বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, 2 অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ থাকবেন। মালদা সফর সেরে ওই দিনই প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবেন। আগামী 21শে নভেম্বর ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দল আগামী 20শে নভেম্বর রাজ্যে আসছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নথিপত্র যাচাইয়ের পর ইন্টারভিউ হবে। এসএসসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল আগামীকাল থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয়ভাবে নথি যাচাই হলেও আঞ্চলিক দপ্তরে ইন্টারভিউ হবে। এদিকে এই তালিকায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনেকেরই নাম নেই বলে অভিযোগ উঠেছে। রাজভবনের পক্ষ থেকে আজ জানানো হয়েছে আগামীকাল ভোর 5টা থেকে রাজভবন নাগরিক সমাজ ও সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হবে। তবে 100 জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। তারা খুঁজে দেখতে পারেন রাজভবনের মধ্যে কোনো অস্ত্রশস্ত্র লুকানো রয়েছে কিনা। প্রসঙ্গত, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজভবন থেকে অস্ত্রশস্ত্র বন্টন করা হচ্ছে। রাজভবনের বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংসদের বক্তব্য যদি অসাড় ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয় তাহলে তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং ঘৃণা ভাষণের জন্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। রাজভবন জানিয়েছে কলকাতা পুলিশ গোটা ভবনটিকে সবসময় ঘিরে রাখে। এই অবস্থায় কি করে তারা অস্ত্রশস্ত্র ঢোকার অনুমোদন দিতে পারে তা অবিলম্বে তদন্ত করে দেখা প্রয়োজন। উল্লেখ্য, রাজ্যপাল জেড প্লাস স্তরে নিরাপত্তা পেয়ে থাকেন। বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা তাকে যতক্ষণ না এ নিয়ে তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ অন্যত্র থাকতে অনুরোধ করেছেন। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন, যাই হোক না কেন তিনি রাজভবন ছেড়ে যাবেন না। These are criminals of a particular political party are being harbored here. These are all wild allegations which has to be met with appropriate action by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined and action will be taken to ensure that the dignity of the office of governor and the Rajbhavan are protected. As Shakespeare said, I can describe Mr. Banerjee's statement by a Shakespearean words, tale told by an idiot, full of sound and fury, signifying nothing. দিল্লির লালকেল্লার সামনে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে উত্তর দিনাজপুরের চিকিৎসক জানিসার আলমকে সম্প্রতি এনআইএ আটক করেছিল। তাকে গতকালই জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের রানীতলায় বালিগ্রামে গতকাল এক ব্যক্তির বাড়ির আলমারির পিছন থেকে 48টি কার্তুজ সহ একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক অভিযুক্ত সেন্টু শেখ পলাতক। একদিনে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়োয়া ও সালেয়া থানার এলাকা থেকে মোট 82টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমা মিলেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি ও রঘুনাথগঞ্জে। সুতির লক্ষ্মীপুরে গতকাল সকালে ফুলকপির চাষের জমির পাশে ঝোপের মধ্যে 3টি জ্যারিকেনে প্রায় 30টি তাজা বোমা মেলে। ওই দিনই জঙ্গিপুরের সীমান্ত লাগোয়া সেকেন্দ্রাতে বেশ কিছু বোমা পাওয়া যায়।
ইডেনে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে 124 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজ তৃতীয় দিনের সকালে মধ্যাহ্নভোজের বিরতির আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস 153 রানে শেষ হয়। অধিনায়ক টেম্বা বাবুমা 55 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 4টি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব 2টি করে উইকেট নেন। 124 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ভারত শেষ পাওয়া খবরে 5 উইকেটে 68 রান করেছে। এদিকে ভারত অধিনায়ক শুভমান গিল ঘাড়ের চোটের কারণে এই টেস্টে আর অংশ নেবেন না বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।